Recording in progress. progress. স্টিফনেস কার্ভটা বেশি স্টিফনেস কার্ভটা বেশি স্টিফ হচ্ছে, এটা কেন বলতে পারবা? মানে এখানে রো বাই ই বাই রো স্কয়ার ই বাই রো কিউব তিনটা লাইন দেখানো হচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে স্যার স্যার রো এর পাওয়ার আমি যতই বাড়াচ্ছি ততই আমার মডুলাসের মানটা মডুলাসের মানটা রো এর রেসপেক্টে তত বেশি সেনসিটিভ হয়ে যাচ্ছে। এইজন্য ই কিউব যেটা রো কিউব সেটা আসলে বেশি খাড়া দেখাচ্ছে আর কি। এখানে এটা জাস্ট তেমন কিছু না, দেখাইতে হবে এরকম না, জাস্ট দেখানোর জন্য অনেক সময় এরকম ডটেড লাইন এই কার্ভের মধ্যে টেনে দেওয়া হয়। আর দেখো রো স্কয়ার যেটা সেটার জন্য তিনটা ভ্যালু দেখানো হয়েছে, যে এম এর ভ্যালু কখনো 1000, কখনো যেমন এই নিচের লাইনটা এম এর ভ্যালু 1, তারপরটা হচ্ছে 10। তো তুমি এখানে তাহলে এই লাইন বারবার তুমি যেখানেই থাকো না কেন তোমার এম এর ভ্যালুটা 1 পাওয়া যাবে, ঠিক আছে? যদি এই লাইন বারবার তুমি যে কোনো পয়েন্টে যাও সেখানে দেখি এম এর ভ্যালুটা পাওয়া যাবে 10। আবার যদি তুমি এই লাইন বরাবর থাকো তাহলে এম এর ভ্যালুটা পাওয়া যাবে 1000। আচ্ছা এখানে এবার দেখো যে এখানে তিনটা পাতার মতো দেখানো হয়েছে না, এক একটা পাতা কিন্তু একটা পার্টিকুলার কম্পোজিটের জন্য। তিনটা ক্ষেত্রেই দেখো ম্যাট্রিক্স হচ্ছে এপক্সি, কিন্তু ফাইবার ভিন্ন ভিন্ন, কোনটা কার্বন ফাইবার, কোনটা সিলিকন কার্বাইড ফাইবার, কোনটা হচ্ছে গ্লাস ফাইবার। তো এখানে দেখো তোমাদের মানে এটা তো পাতার মতো তাই না, পাতার এই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন, এইটাকে বলতে পারবা যে একই কম্পোজিটের জন্য দুই পাশে দুই রকম ভ্যালু কেন? কেননা স্যার এটার যে এক্সপ্লেনেশনটা দেওয়া সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট ইয়াংস মডুলাসের জন্য ক্যালকুলেট করা হচ্ছে ডাইরেকশন ওয়াইজ, বিশেষ করে যেগুলো ফাইব্রাস টাইপ আছে ডাইরেকশন ওয়াইজ ইয়াংস মডুলাস ডিফারেন্ট হতে পারে অ্যানিসোট্রপিক একটা বেশি না একটা কম। তুমি যদি একই ডিরেকশনে ফাইবার দিয়ে ডিজাইন করো তাহলে ফাইবার ডিরেকশনে ইয়াংস মডুলাস একরকম হবে, অন্য ডিরেকশনে আরেক রকম হবে, ঠিক আছে? আবার মাঝে মাঝে তুমি যদি ফাইবার ফ্র্যাকশন ভ্যারি করে কম করো তাহলে কিন্তু অনেক ধরনের প্রপার্টি পাওয়া যাবে। এই এপক্সি কার্বন কম্পোজিটের জন্য আসলে প্রপার্টি গুলা দেখানো হচ্ছে, প্রপার্টি গুলো অবশ্যই তোমার এই পাতাটার মধ্যেই থাকবে আর কি, পাতার যে কোনো জায়গাতেই হতে পারে, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে এই গ্রাফটা যেটা মেনলি বলা হচ্ছে যে তোমার আসলে কি যে প্রপার্টি তুমি যেই ডিজাইন করার সময় তুমি তোমার যেই ডিজাইন প্রপার্টি গুলো দরকার সেই প্রপার্টি অনুযায়ী তুমি ম্যাট্রিক্স এর রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে তোমাকে আর কি। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস, যে এটা করতে গিয়ে যদি এমন হয় যে অন্যান্য কোনো প্রপার্টি খুব বেশি খারাপ হয়ে যায় যেগুলো প্রপার্টির কম্পোজিটের লাইফকে হ্যাম্পার করবে বা সার্ভিস কোয়ালিটিকে হ্যাম্পার করবে, সেগুলোতে চিন্তা করার প্রয়োজন আছে। এরপরে যে টেবিলটা দেখো পরের স্লাইডে, এটা কিন্তু আমি আগের দিন যেটা দেখেছি সেই একই স্লাইড, যে এখানে অনেকগুলো ম্যাট্রিক্স এর বিভিন্ন ধরনের প্রপার্টি দেওয়া আছে। তো কম্পোজিট ডিজাইন করার সময় অবশ্যই প্রপার্টি গুলো খেয়াল রাখতে হবে আর কি, এগুলো অনুযায়ী চুজ করতে হবে যে তোমার কোন ম্যাট্রিক্স দরকার, কোন রিইনফোর্সমেন্ট দরকার। এটা এরপরে যে টেবিলটা এটাও কি গভর্নমেন্ট টেবিল, যে জাস্ট অনেকগুলো ফাইবারের অনেকগুলো রিইনফোর্সমেন্টে তোমার ডেনসিটি ইয়াংস মডুলাস পজিটিভ সব দেওয়া আছে। কম্পোজিট বলতে গেলে আসলে ফাইবার বলা সবসময় ঠিক না, মানে ফাইবার কিন্তু এক ধরনের রিইনফোর্সমেন্ট, অন্য শেপের রিইনফোর্সমেন্টও কিন্তু আছে। কিন্তু অনেক সময় আমরা কথা বলতে বলতে আসলে ফাইবার বলে ফেলি, ফাইবার বলতে কিন্তু শুধু মনে করো যে ফাইবার বলতে কিন্তু অন্যান্য রিইনফোর্সমেন্টও কিন্তু আছে। কমনলি কথা বলতে গেলে অনেক সময় রিইনফোর্সমেন্টটাকে ফাইবার বলেই বলা হয়। এটা কি আমি বুঝাতে পারছি? ফাইবার জিনিসটা কি এটা তোমরা জানো? ফাইবার কোন 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 ম্যাটেরিয়ালগুলোকে ফাইবার বলে? যার লেন্থ অনেক বেশি এবং ব্রেডথ অনেক কম। হ্যাঁ, তাহলে এল বাই ডি রেশিও এটা কি অ্যাসপেক্ট রেশিও যার অ্যাট লিস্ট 100 বা বেশি তাদেরকে ফাইবার বলে আর কি। রিইনফোর্সমেন্ট হিসেবে ফাইবারও তো অবশ্যই ইউজ হয়, কিন্তু অন্যান্য শেপের রিইনফোর্সমেন্টও কিন্তু ইউজ হয়, কিন্তু জেনারেলি একটু বেশি অন্যান্য গুলোর থেকে বেশি ইউজ হয় হচ্ছে ফাইবার। আমি যখন পরের দিকে বলতে যাবো, মানে অন্যান্য পরে যখন কম্পোজিট আরো বেশি বলতে যাবো, তখন দেখবো আমি রিইনফোর্সমেন্ট না বলে ফাইবার বলবো, বুঝতে পারছো? তাই বলে এমনই না যে শুধু ফাইবার ইউজ করে, রিইনফোর্সমেন্ট কিন্তু অন্যান্য শেপের রিইনফোর্সমেন্ট কিন্তু ইউজ হয়। দেখো এখানে বিভিন্ন ধরনের রিইনফোর্সমেন্টের প্রপার্টি গুলো দেওয়া আছে, তোমরা যদি কম্পোজিট ডিজাইন করতে যাও তাহলে তখন আসলে কি প্রপার্টি গুলো একটু দেখতে হবে। আচ্ছা এরপরে আবার ডিটেইল একটু আসছে, দেখো কম্পোজিটের মধ্যে কি কি আছে, ম্যাট্রিক্স আছে, রিইনফোর্সমেন্ট আছে। এখানে পলিমার যে ম্যাট্রিক্স গুলো বা কি ধরনের পলিমার আছে তাদের প্রপার্টি গুলো দেখানো হচ্ছে। তো পলিমার পড়ানোর সময় কি বলছেন যে পলিমারটা কি সেমি ক্রিস্টালাইন পলিমার, তাই তো? জেনারেলি সেমি ক্রিস্টালাইন হয়, তার মানে কি ক্রিস্টালাইনিটি মানে আমাদের কিছু অ্যামরফাস ফেজও থাকে, কিছু ক্রিস্টালাইন ফেজও থাকে। কমনলি যেগুলো সেমি ক্রিস্টালাইন পলিমার সেগুলোর জন্য গ্রাফটা হচ্ছে এরকম। যেগুলো ইলাস্টোমার সেগুলো দেখো, সেগুলো কি ইলাস্টোমার কি স্টিফনেস অনেক কম কিন্তু কি ইলাস্টিসিটি অনেক বেশি। আচ্ছা একদম বাম দিকে দেখো এটা দেখানো হয়েছে, এটা কি পলিমার সিঙ্গেল ক্রিস্টাল ফাইবার, তার মানে এই জিনিসটা কি বলতে পারবা? স্টিফনেস কি অনেক অনেক বেশি,
এরা কি ধরনের পলিমার সিঙ্গেল ক্রিস্টাল ফাইবার? দেখে তো স্যার মনে হচ্ছে হচ্ছে খুবই স্ট্রং, কিন্তু টাফনেস খানিকটা কম আর অনেক বেশি ব্রিটল। জিনিসটা কি সিঙ্গেল গ্লাসি সিঙ্গেল? পলিমারের চেয়ে ব্রিটল। হ্যাঁ সিঙ্গেল, তার মানে কি এটা একটা, এটা কি আসলে এটা পলিমার তো অবশ্যই, কিন্তু পলিমারটা সিঙ্গেল ক্রিস্টাল মানে একটা ক্রিস্টালের পলিমার আর কি। সেটা শেপটা কি কিসের মতো? ফাইবারের মতো। তো এরকম এই ধরনের পলিমারে এই ধরনের পলিমারও কিন্তু আছে, মানে পলিমার যে তুমি স্যার হ্যাঁ বলো। কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম না যে যে পলিমারের সিঙ্গেল ক্রিস্টাল সাধারণত স্ফেরুলাইট টাইপের হয়, এটাকে স্ট্রেইট একটা ফাইবার কিভাবে স্টেরোলাইট হবে? হয় সেটাকে তুমি ফাইবারের মতো বানাই ফেললেই ফাইবার হয়ে যাবে। শুনো, পলিমার যে শুধু ম্যাট্রিক্স হবে তাও কিন্তু না, পলিমার কিন্তু থেকে কিন্তু ফাইবারও অনেক সময় তৈরি হয় আর কি। এখানে যে এই লাইনটা দেখানো হচ্ছে যে এই গ্রাফটা, এটা আসলে একটা ফাইবারের জন্য। ফাইবারের জন্য মানে বুঝতে পারছো, মানে শেপটা ফাইবারের মতো আর কি। তো সে কিন্তু পলিমার। বুঝতে পারছো, পলিমার যে সবসময় শুধু ম্যাট্রিক্স হবে তাও না, পলিমার থেকে কিন্তু ফাইবারও তৈরি হতে পারে, রিইনফোর্সমেন্টও তৈরি হতে পারে। শুনতে পাচ্ছি না? যে কথা বলছো তোমার কথা শোনা যাচ্ছে না, একটু পরে বলতে হবে, শুনতে পাচ্ছি না তোমার কথা। চার একটা লাইন দেখো আছে গ্লাসে পলিমার, কিছু কিছু পলিমার আছে তার নিচে একটা গ্লাসের মতো, তো তাদের আমার এখানে প্রশ্ন এই বুঝতে পারছি না, তাহলে বলো সুমিত বলো। স্যার এখন আমার শুনতে না পাচ্ছেন? শুনতে হ্যালো পাচ্ছি, স্যার, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, পাচ্ছেন? এখন পাচ্ছি, বলো। সুমিত পুরোপুরি শোনা যাচ্ছে না, আচ্ছা, আমি পরে আসতেছি, সময় তো কম তো। আর এই যে এই লাইনটা আছে গ্লাসে পলিমারের জন্য, যে পলিমারের নেচার একটা গ্লাসের মতো যদি হয়ে থাকে তাহলে তাদের জন্য গ্রাফটা এরকম। আর এখানে দেখো অনেক ধরনের পলিমারের, এখানে একই জিনিসই দেখানো হচ্ছে যে একদম সবচেয়ে নিচের লাইনটা হচ্ছে সফট এন্ড টাফ যে কোনো পলিমার হয়। তার থেকে উপর যে গ্রাফটা আছে এটা, এটাও টাফ কিন্তু এটা একটু নিচেরটা থেকে একটু হার্ড বেশি। আর তার উপরটা দেখো এটা কি বলছে, এটা অনেক হার্ড, কিছুটা স্ট্রং কিন্তু কি টাফনেস এর থেকে কম। আরেকটা পলিমারের দেখানো হচ্ছে যেটা কি অনেক বেশি হার্ড এবং ব্রিটেল, এটা স্টিফনেস অনেক বেশি কিন্তু আসলে কি ইলাংগেশন বা টাফনেস একদমই নাই। এরপরে স্লাইড একটু যাই, দেখো এখানে আবার বিভিন্ন ধরনের সিরামিক এবং অ্যালয়ের জন্য গ্রাফগুলো দেখানো হয়েছে। তো এখানে অনেক ধরনের দেখানো হয়েছে, মার্ডেনসাইট দেখানো হয়েছে, পারলাইট দেখানো হয়েছে, ফেরাইট দেখানো হয়েছে, আর স্ফেরোডাইট দেখানো হয়েছে। স্ফেরোইড হচ্ছে কি গোলাকার যেগুলা তোমার সিমেন্টেড সেগুলো। এই চারটার মধ্যে সবচেয়ে বিটেল এবং হার্ড হচ্ছে কি মার্ডেনসাইট, স্টিফ যেহেতু সবচেয়ে বেশি স্টিফ মার্ডেনসাইট, আর সবচেয়ে নরম বা সবচেয়ে সফট হচ্ছে ফেরাইট। টাফনেস এবং ডাক্টিলিটি কি আবার ফেরাইটের বেশি। জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে কি কি ধরনের ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স গুলো ইউজ হয় বা হতে পারে সেগুলা প্রপার্টি, কোনটা প্রপার্টি কেমন আর কি। আচ্ছা এরপরে দেখো এবার কিছু প্রপার্টিতে, কমন কিছু প্রপার্টিতে আসি কম্পোজিটের। তো এই একটা প্রথমে যে প্রপার্টি দেখানো হচ্ছে ইয়াস, ইয়াং কি সরি, এটা হচ্ছে ইল্ড স্ট্রেস। এটা শুধু কম্পোজিট না, যে কোনো ম্যাটেরিয়ালের জন্য, তোমরা মনে হয় এটা জানো হালকা ইকুয়েশন। এখানে দেখো কি দেখানো হচ্ছে, ইল্ড স্ট্রেস যে কোনো ম্যাটেরিয়াল ইল্ড স্ট্রেস কত হবে সিগমা ওয়াই, সেটা সমান সমান কি সিগমা জিরো। সিগমা জিরো কি ডিপেন্ড করবে কিছু ম্যাটেরিয়ালের উপরে, প্লাস হচ্ছে কে এল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এলটা কে এলটা হচ্ছে কি এটা কনস্ট্যান্ট, যেটা ডিপেন্ড করবে তুমি যে ম্যাটেরিয়ালের ইয়াস মডুলাস নিচ্ছ তার উপরে, সরি যে যে ম্যাটেরিয়ালের ইয়েল স্ট্রেস স্ট্রেস নিচ্ছ তার উপরে কে ডিপেন্ড করবে। এলটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক লেন্থ, যেমন কম্পোজিটের জন্য হতে পারে যে দুইটা ফাইবারের মধ্যে ডিসটেন্স, কোনো অ্যালয়ের জন্য হতে পারে যে গ্রেন সাইজ, এরকম আর কি। এই যদি মডুলাস যদি কোনো কম্পোজিটের ইয়েল স্ট্রেস জানতে চাও তাহলে তুমি হলপার্ট ইকুয়েশন ইউজ করে বের করতে পারবে। সুমিত কি আবার এখন বলো দেখি এখানে কি প্রশ্ন করছিলা? স্যার এখানে প্রশ্ন করেছিলাম যে পলিমার, এখানে পলিমারটা কি স্যার, স্যার প্রথমে প্রথমে একটা ফাইবার ম্যানুফ্যাকচার করা হয়েছে, তারপর অ্যানাল করতে করতে সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে প্রথমে আসা প্রথমে হয়েছে। পলিমার, পলিমারাইজেশন করে পলিমার বানাইছে, পরে এটাকে স্পিন করে ফাইবার বানাইছে। প্রথমে তো তারপর ফাইবার তৈরি হয়ে যায় না, প্রথমে তো তোমাকে পলিমারটাকে ইয়ে সিনথেসিস করতে হবে, এরপরে তুমি সেটাকে কোন শেপে নিবা, তুমি ফাইবার শেপে নিতে পারো, যে কোনো শেপে নেওয়া যায় আর কি। হ্যাঁ, কিন্তু তারপর তাহলে এখানে স্যার সিঙ্গেল ক্রিস্টাল মেনটেন করা হলো কি হবে একটা ফাইবারের মধ্যে? এখন সেটা কঠিন আর কি, মানে এখানে দেখা হচ্ছে যে উদাহরণ বলা হচ্ছে কিভাবে করছে আমিও জানি না, কিন্তু আমি ফাইবার কিভাবে করে সেটা জানি আর কি। সিঙ্গেল ক্রিস্টাল ফাইবার কিভাবে করে সেটা আমার জানা নাই, এখানে কোনো না কোনো টেকনিক ভাবে নিয়ে হয়তো বা করছে আর কি। বুঝতে ফাইবার কিভাবে বানায় এটা তোমাদেরকে আমি কালকে পরে ক্লাসে দেখাবো, কিন্তু আসলে সিঙ্গেল ক্রিস্টাল ফাইবার কিভাবে বানায় এটা অবশ্যই আমি বলতে পারি না। এটা দেখাতে যাচ্ছে যে তোমার মানে যেটা দেখছি যে দেখানো হচ্ছে যে পলিমারের মধ্যে অনেক ধরনের তুমি প্রপার্টির পলিমার পাওয়া যায়, জাস্ট দেখানো হচ্ছে।
ওকে স্যার। আচ্ছা, এরপরে দেখো এবার একটা জিনিস যেটা হচ্ছে তোমার যখন লোড তো দিতেই হবে, তুমি কম্পোজিট যখন সার্ভিস দিবা সেখানে তো অবশ্যই কি লোড পড়বে। লোড যখনই পড়ে তখন সেটা কি ট্রান্সফার হয়ে ম্যাট্রিক্সেও যাবে এবং কি কোথায় যাবে, এনফোর্সমেন্টেও যাবে। এখানে একটা ছবি দেখানো হচ্ছে, দেখো এখানে মাঝখানে একটা রেইনফোর্সমেন্ট আছে যেটা হচ্ছে যে বলতেছে এখানে এফ দিয়ে, তার চারপাশে ম্যাট্রিক্স আছে এটা দেখানো হচ্ছে এম দিয়ে। এখানে দেখানো হচ্ছে যে সেই সিস্টেমটার মধ্যে একটা লোড টেনসাইল লোড দেওয়া আছে সেটা হচ্ছে সিগমা এ। আর এখানে একটা জিনিস বলে দেওয়া হচ্ছে যে যে ফাইবারটা আছে, ফাইবারের ভলিউম ফ্র্যাকশন হচ্ছে এফ, এখানে তো ভলিউম ফ্র্যাকশন দেওয়া হচ্ছে। আর সিগমা সিগমা ভিএম হচ্ছে ম্যাট্রিক্সের স্ট্রেস, সিগমা ভিএফ হচ্ছে ফাইবারের স্ট্রেস, আর ভি দিয়ে বোঝা হচ্ছে যে স্ট্রেসটা হচ্ছে পার ভলিউম, ভলিউমেট্রিক স্ট্রেস আর কি। এখন তোমার টোটাল স্ট্রেস যদি আছে, এখানে একটা জিনিস বলা হচ্ছে যেখানে হচ্ছে আইসোস্ট্রেন কন্ডিশন, মানে ম্যাট্রিক্স এবং ফাইবারের দুটোর মধ্যে স্ট্রেন সমান যদি হয় সেক্ষেত্রে তুমি রুল অফ মিক্সচার ইউজ করে টোটাল যে স্ট্রেসটা কম্পোজিটের সিগমা এ এটাকে বের করতে পারবে। এটা কি হবে, তোমাকে ফাইবারের ভলিউমেট্রিক স্ট্রেসকে ফাইবারের ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, ম্যাট্রিক্সের স্ট্রেসকে ম্যাট্রিক্সের ভলিউম দিয়ে গুণ করলে টোটাল স্ট্রেসটা কম্পোজিটের স্ট্রেসটা পাওয়া যাবে। তোমরা তো রুল অফ মিক্সচার মনে হয় জানো, ঠিক আছে? তো রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করে তুমি যে কোনো কম্পোজিটের টোটাল যে স্ট্রেসটা সেটা বের করতে পারবা। যেখানে আরেকটা শর্ত আছে যে যখন ম্যাট্রিক্স আর এনফোর্সমেন্টের প্রপার্টি গুলো কিছুটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি হবে তখনই রুল অফ মিক্সচারটা অ্যাপ্লাই করতে করা যাবে। রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করে তুমি যে কোনো কম্পোজিটের ক্ষেত্রে কম্পোজিটের স্ট্রেস কত, যদি তুমি ফাইবারের স্ট্রেস রেইনফোর্সমেন্ট ম্যাট্রিক্সের স্ট্রেস জানো, ভলিউম ফ্র্যাকশন জানো, সেক্ষেত্রে তুমি টোটাল কম্পোজিটের স্ট্রেসটা বের করে ফেলতে পারবা। যে এখানে ফাইবার ফ্র্যাকশন দেখানো হচ্ছে ওয়েট ফ্র্যাকশনও হতে পারে। আচ্ছা, এখান থেকে কোনো কোশ্চেন করবা? এখানে স্ট্রেসটা ভলিউম পার ভলিউম দেওয়া হয়েছে, এটা ওয়েট পার ওয়েটও হতে পারে আর কি। সেক্ষেত্রে যে ওয়েট ফ্র্যাকশন জানতে হবে, এখানে ভলিউম ফ্র্যাকশন দেওয়া হয়েছে, তুমি সেক্ষেত্রে তোমাকে ওয়েট ফ্র্যাকশন জানতে হবে। এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তোমার যে একটা ম্যাট্রিক্স আছে তার স্ট্রেংথ হচ্ছে 200, রিইনফোর্সমেন্ট হচ্ছে 600। যে কোনো তোমাকে যদি বলা থাকে যে তোমার মনে করো যে এখন তুমি ইয়ে বের করো, টোটাল স্ট্রেস বের করো, সেক্ষেত্রে তোমার যদি ভলিউম পার্সেন্টেজ দেওয়া থাকে মানে রিইনফোর্সমেন্টের বা ম্যাট্রিক্সে, তুমি কিন্তু জাস্ট রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করে কি করবা, টোটাল স্ট্রেসটা বের করে ফেলতে পারবা। এখানে একটা কার্ভ দেখো দেখানো হচ্ছে যে এক্স অ্যাক্সিস হচ্ছে ফাইবার ফ্র্যাকশন, ওয়াই অ্যাক্সিস স্ট্রেংথ। তো যে কোনো কম্পোজিট এখানে দেখানো হচ্ছে কি যে যত বেশি ফাইবার ফ্র্যাকশনটা বাড়ছে কম্পোজিটের স্ট্রেংথ বাড়ছে। সবসময় কি এরকমই হবে, কি মনে হয় বলো দেখি? সবসময় কি ফাইবার ফ্র্যাকশন বাড়লে স্ট্রেংথ বাড়বে যে না কোনো স্যার, কম্পোজিটের ক্ষেত্রেই? না স্যার, আপনি যে স্যার ইকুয়েশনটা দিয়েছিলেন রুল অফ মিক্সচার, ওর তো বলেছেন কেমন, তো সেই ক্ষেত্রে সত্য যখন ম্যাট্রিক্স এবং রিইনফোর্সমেন্টের প্রপার্টি কাছাকাছি তোমাদের কাছাকাছি হবে সেটা থাকবে। তো একটা আছে, অবশ্যই আছে। আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি মানে তোমার ইয়ের ক্ষেত্রে বলেছিলাম কি সিরামিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি অবশ্যই কি রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে, তার কি হবে স্ট্রেংথটা অবশ্যই কি ম্যাট্রিক্স থেকে কম হবে। জি স্যার। সেক্ষেত্রে তুমি যত বেশি যদি তোমার রিইনফোর্সমেন্টটা ম্যাট্রিক্স থেকে কম স্ট্রং হয় তাহলে যত বেশি রিইনফোর্সমেন্ট দিবা কি ম্যাট্রিক্সের স্ট্রেংথ তত কমতে থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা কার্ভ দেখানো হয়েছে, দেখো এখানে স্ট্রেস আর স্ট্রেংথ দেখাচ্ছে। এখানে দেখো এখানে ওই একই জিনিসই কিন্তু আছে, সিমিলার প্রপার্টি। সেখানে দেখো একদম নিচের লাইনটা, এবং অবশ্যই কি এখানে আচ্ছা আমি বলি আগে, সবচেয়ে কম স্ট্রেংথ বা স্ট্রেস হচ্ছে ম্যাট্রিক্সের, আর সবচেয়ে উপরে দেখো রেইনফোর্সমেন্টের। আর মাঝখানে যে কার্ভ গুলো আছে দেখো সবচেয়ে কম মানে যেটা কমলা কার্ভ সেখানে হচ্ছে 1% রেইনফোর্সমেন্ট, সবুজে 2.25%, আর নীলটা হচ্ছে অর্ধেক রেইনফোর্সমেন্ট। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই সিস্টেমের মধ্যে ম্যাট্রিক্সের স্ট্রেংথ সবচেয়ে কম, রেইনফোর্সমেন্টের স্ট্রেংথ সবচেয়ে বেশি, আর যেহেতু আর মাঝখানে যে ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের কম্পোজিটের জন্য। এটা তো মনে হয় ক্লিয়ার নাকি? মানে জি এখানে স্যার। রেইনফোর্সমেন্টটা স্ট্রেংথ বেশি, যত বেশি রেইনফোর্সমেন্ট দিচ্ছ তত কম্পোজিটের স্ট্রেংথ উপর দিকে বাড়ছে আর কি, স্ট্রেংথ বাড়ছে এবং স্টিফনেস মনে হয় একটু বাড়ছে। আচ্ছা, এরপরে বলছে যে যদি তোমার ম্যাট্রিক্স আর রেইনফোর্সমেন্ট প্রপার্টি কাছাকাছি হয় তাহলে তো রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করতে হবে, যদি কাছাকাছি না হয় একটু দূরে হয়ে যায় তখন আর একদম ডাইরেক্ট রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করা যায় না। তখন দেখো আরেকটা ইকুয়েশন হচ্ছে ইন্টারমিডিয়েট রুল অফ মিক্সচার। এখানে দেখো এখানে সিগমা ই, আর এখানে ইকুয়েশনটা একটুখানি মডিফাই করা হচ্ছে, দেখো আগের মধ্যে অনেকটা আছে। সিগমা যে কোনো একটা সিগমাকে তার ফ্র্যাকশন দিয়ে গুণ করছে, আর একটা সিগমাকে তার ফ্র্যাকশন দিয়ে গুণ করছে। এখানে ব্র্যাকেটের মধ্যে একটা আছে ই ওয়ান, এপসাইলন ওয়ান, এখানে এপসাইলন টু।
টোটাল কম্পোজিট অ্যাপসাইলেন্টটা কি স্ট্রেন, টোটাল কম্পোজিটের যদি স্ট্রেন বের করতে চাও তাহলে কি দুইটা কম্পোনেন্টের ফ্র্যাকশনকে তার তার পার্টিকুলার স্ট্রেন দিয়ে গুণ করলেই টোটাল কম্পোজিটের স্ট্রেন বের হয়ে যাবে। তো এখানে ব্র্যাকেটের মধ্যে E1 লেখা আছে, এখানে E2 লেখা আছে, এটা কি তোমরা কি গেস করতে পারছো যে কেন E1 কেন E2 লেখা আছে? কেননা প্রথম কম্পোজিটের মধ্যে স্ট্রেস এই ওই মানে প্রথম যে কম্পোনেন্ট আছে সেটা ম্যাট্রিক্স হতে রিইনফোর্সমেন্ট হবে, সে প্রথম প্রথম কম্পোনেন্টের স্ট্রেস হচ্ছে তার স্ট্রেইনের ফাংশন, দ্বিতীয় দ্বিতীয় কম্পোনেন্টের স্ট্রেস ও হচ্ছে ওই দ্বিতীয় কম্পোনেন্টের স্ট্রেইনের ফাংশন। তো এই জন্য এখানে দেখেন এখানে E1 E2 লেখা আছে, মানে এই এই কম্পোনেন্টের স্ট্রেসটা হবে তার, ও যেটা বলছে একদম সেটাই ঠিক আর কি, স্ট্রেন ডিপেন্ডেন্ট, মানে এটা যত স্ট্রেন হবে সেই স্ট্রেন সেই স্ট্রেনে তার স্ট্রেস হচ্ছে সিগমা ওয়ান। তাহলে যখন ম্যাট্রিক্সের রিইনফোর্সমেন্ট প্রপার্টি অনেক বেশি কম বেশি হবে তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, ইন্টিগ্রেটেড রুল অফ মিক্সচার। যেরকম আরো অনেকগুলো অনেকজন অনেক ইকুয়েশন স্যার হ্যাঁ স্যার এই ইন্টারমিডিয়েট রুল অফ মিক্সচারের যে স্যার ছবিটা দেওয়া আছে মানে গ্রাফিক্যালি যেভাবে স্ট্রেস স্ট্রেন কার্ভ তৈরি করে, এই ব্যাপারটা স্যার আমার একটু কনফিউশন আছে। আমি নিজে একটা যে নিজে হিসাব করে দেখেছি যে যে এখানে এখানে কম্পোনেন্ট 2 আর এবং কম্পোনেন্ট 1 এর কোনো একটা জায়গায় একটু মিক্স আপ হয়ে যাচ্ছে। আপনি কি স্যার ছবিটা একটু জুম করবেন? মিক্স আপ হয়েছে, আমি এটা অবশ্য এত চিন্তা করি, দেখো বলো তাহলে তুমি। ছবিটা একটু নিচে নামান, আরেকটু স্যার আরেকটু। একটু বড় জি করবো? স্যার। স্যার এখন আমরা এপসাইলন আমরা খুব কমই দেখতে পাচ্ছি, এপসাইলন 0, এপসাইলন কোনটা, এপসাইলন 1 কোনটা এবং এপসাইলন 2 কোনটা। এখন স্যার এপসাইলন 2 এর লাইনটা কনস্টিটিউট 1 কে কাট করবে, আবার এপসাইলন 1 এটা কনস্টিটিউট 2 কে কাট করবে। অ্যাকচুয়ালি সেটা উল্টো হওয়া উচিত ছিল না? আমি স্যার যেভাবে হিসাব করে রেখেছি খাতায়, সেখানে তো আমার মনে হচ্ছে যেটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট 2 সেটা হবে 1, আর যেটা বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট 1 সেটা হবে 2। আমার খাতায় এখন স্যার হিসাবটা করা আছে। আমি যদি স্ক্রিন আচ্ছা শেয়ার, মানে এটা কথা বলছি এখানে এপসাইলন 1 এপসাইলন 2 মানে কোনটা বেশি হবে কোনটা কম হবে? না স্যার এখানে কনস্টিটিউয়েন্ট 1 যেটা লেখা হয়েছে সেই জায়গায় কনস্টিটিউয়েন্ট 2 হওয়া উচিত, এবং যেখানে কনস্টিটিউয়েন্ট 2 লেখা হয়েছে সেখানে কনস্টিটিউয়েন্ট 1 হওয়া উচিত। মানে এখানে স্যার লেবেলিং এর ক্ষেত্রে, কারণ দেখুন এপসাইলন 2 তো কনস্টিটিউয়েন্ট 1 এ এটা করেসপন্ড করবে কেন, এবং এপসাইলন 1 কেন আবার কনস্টিটিউয়েন্ট 2 তে করেসপন্ড করবে? ও আচ্ছা, এপসাইলন, মানে এটা আসলে হ্যাঁ সেটা ঠিক, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আমি স্যার হিসাব করে দেখেছি যে কনস্টিটিউয়েন্টের লেবেলিং গুলো ঠিকঠাক থাকলে থাকলে স্ট্রেসটা তাহলে ভুল এখানে আসে। তাহলে এখানে উল্টা হবে আর কি, এখানে তো এখানে 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 এই ওয়ান কোনটা ওয়ান, এটা ওয়ান না এটা ওয়ান তো বোঝা যাচ্ছে না। এখন স্যার এখন স্যার আরো একটু জুম করলে এপসাইলন 1 এপসাইলন এবং এপসাইলন 2 এটা হয়তো আরেকটু বোঝা যাবে। স্যার এটা টু ফাইভ, এটা ওয়ান, এখানে উল্টা লিখছে আর কি, মানে এখানে তাহলে হ্যাঁ ওয়ান হয়, এখানে টু হইতো এখানে ওয়ান হইতো আর কি। জি, তাহলে স্যার হিসাবটা মেলে। হ্যাঁ তাহলে হয়তো তাই হয়েছে, মানে আমি অবশ্যই ফিগারটা ভালো করে দেখি, তাই এটা হবে টু হবে এটা ওয়ান হবে আর কি, যেহেতু এখানে ওয়ান বলছে। জি স্যার, এই ব্যাপারটা যেমন কনফিউশন ছিল। আচ্ছা এরপরে দেখো আরো কিছু কিছু তোমার মডেল পরে আসছে, যেমন একটা মডেল বলছে আইসোবাক মডেল, এটা এক ধরনের মডেল, সেখানে সেই মডেল ইউজ করো, সেক্ষেত্রে যদি তুমি এক্স মডুলাস বের করতে হলে দেখো ইকুয়েশনটা এখানে দেওয়া আছে আর কি। আর এখানে একটা কার্ভ দেখানো হচ্ছে, কার্ভটা একটু বড় করি। এটা একটা সিলভার এবং সিলভার আর কি আয়রন কম্পোজিটের জন্য, সেখানে আহ, উপর দিকে যাচ্ছে, উপরে কত, উপর হচ্ছে 18% সিলভার, নিচে 50% সিলভার। আচ্ছা এখানে সিলভার বাড়ার সাথে সাথে স্ট্রেংথ কমে গেছে, কেন বলতে পারবা? আয়রন সিলভার কম্পোনেন্ট, উপরেরটায় সিলভারের পার্সেন্টেজ বেশি, নিচেরটা সিলভারের পার্সেন্টেজ কম। আমরা এটা দিয়ে কি বোঝাচ্ছে যে সিলভার থেকে আসলে আয়রনটা স্ট্রেংথ বেশি। আর দেখো উপরে একটা হালকা লাইন দেওয়া আছে, নিচে একটা হালকা লাইন, তো এই হালকা লাইনটা আসলে কি, এটা হচ্ছে মডেলিং করছে, মানে আইসোবার্গ মডেল ইউজ করে তাদের স্ট্রেস বের করছে। নিচেরটাও তাই আইসোবার্গ মডেল ইউজ করে সে স্ট্রেস বের করছে। তো এখানে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল যে ডাটা তার সাথে মডেল ডাটাতে একটু পার্থক্য আছে, কিন্তু কাছাকাছি আছে আর কি, মানে তুমি যদি এক্সপেরিমেন্ট করতে না পারো, এরকম আইসোবার্গ মডেল ইউজ করে তুমি স্ট্রেস বের করতে পারো কম্পোজিটের। স্যার এর মধ্যে স্যার কোনটা পিওর আয়রনের আর কোনটা পিওর সিলভারের? পিওর সিলভার, ও পিওর সিলভার লিখছে। আয়রন এবং সিলভার। তো এখানে তাহলে কি হলো যে এই যে আইসোবার্গ, এখানে আয়রন সিলভার তো দেখাচ্ছি না। এখানে এখানে যে মিডিয়াম শেড অফ গ্রে এটাতে দেখা যাচ্ছে আইসো ওয়ার্ক মডেলিং। মানে এখানে আবার কালারটা দেয় নাই তো, এখানে কালারটা থাকলে ক্লিয়ার হতো। আমি যেটা বলছি যে এখানে সিলভারের ইয়ে তো নাই, মানে আমি তো বলতেছি এই কম্পোজিটের জন্য এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, আর নিচেরটা হচ্ছে তোমার মডেল আর কি।
এখানে আমার তো এখানে মনে হচ্ছে যে এই স্কয়ার এবং ট্রায়াঙ্গেল এগুলো, যে স্কয়ার এবং ট্রায়াঙ্গেল এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা, আর যে সলিড লাইন গুলো হ্যাঁ তাই তো, দেওয়া হ্যাঁ হয়েছে হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইয়ে ডাটা আর কি। হচ্ছে এক্সট্রাপোলেশন, এবং সেটা হ্যাঁ সরি ইন্টারপোলেশন, হ্যাঁ সেটা সেটা ঠিক আছে। সিলভারের কার্ভটা যদি যদি স্যার না পাওয়া যায়, তাহলে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি সিলভার আর বলে যে ইয়ের কাপ নাই, যে লিখেছেন উনি আয়রন সিলভার দেখিয়েছেন কিন্তু আসলে এখানে কাপ দেননি আর কি। ঠিক আছে স্যার। চারটা কাপই আসলে তাহলে কম্পোজিটের। হুম, তাহলে স্যার এখন এখন দেখা যাচ্ছে যেটা হচ্ছে সার্কেল দিয়ে ডট দেওয়া, সেটা হচ্ছে সেটা হচ্ছে আয়রনের ভাগ হচ্ছে নিয়ারলি 82 82 85%। 82, হ্যাঁ আয়রন ভাগ হ্যাঁ, 82 আর 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 যেটা 50। ট্রায়াঙ্গুলার সেটা আয়রনের পরিমাণ হচ্ছে 50, মানে আয়রন যদি যদি দেওয়া হয় তাহলে এই স্ট্রেস কার্ভটা উপরে হয়ে যায়। তার মানে না স্যার আয়রন, না আয়রন দেওয়া হলে না, আয়রন বেশি, আয়রন দিলে কমে যাচ্ছে, তো বেশি আয়রন দিচ্ছে তখন বেশি কমছে। যেটা আয়রন প্লাস 50% সিলভার, মানে সিলভারের পরিমাণ বেশি, সিলভারের পরিমাণ বেশি হলে সেটা ট্রায়াঙ্গল হয়। ট্রায়াঙ্গুলার যে কার্ভটা, ওই কার্ভটা স্যার নিচে। আর স্যার আয়রন প্লাস 15% সিলভার, ওখানে আয়রন হচ্ছে 85%, সেখানে আয়রনের কার্ভটা হচ্ছে ওপরে। তার মানে স্যার আয়রন বেশি দিলে দিলে এটার স্ট্রেংথ বেড়ে যায়। আমি স্যার কমনলি জানি যে সিলভারের চেয়ে আয়রনের স্ট্রেংথ বেশি হওয়ার কথা না। হ্যাঁ তাই তো বেশি। সেই জন্যই তো স্যার আয়রনের পরিমাণ বেড়ে গেলে এই কার্ভটা উপরে উঠে এখানে যায়, সিলভারের আয়রন পরিমাণটা নিচে সিলভারের চলে ক্লাব যায়। তো এখানে দেখাই নাই, দেখালে তুমি আরো ভালো ক্লিয়ারলি বুঝতে হ্যাঁ, পারবে। কিন্তু সিলভার তো 15% আর 50% এই দুটো থেকে আমি সিলভার এখান দেখতেছি। থেকে সিলভার নিচে হবে, আয়রন উপরে হবে আর কি। মানে অবশ্যই তোমার কি দুইটা কনস্টিটিউয়েন্ট ইউজ করছো, তার তার মাঝখানে কম্পোজিট তো অবশ্যই তার মাঝখানে প্রপার্টি দিবে, কারণ সে তো দুইটা দুইটা প্রপার্টি নিয়ে দিচ্ছে আর কি। তাই না? এনফোর্সমেন্টের যে প্রপার্টি, ম্যাট্রিক্সের যে প্রপার্টি, অবশ্যই কম্পোজিটের প্রপার্টি তাদের মাঝখানেই থাকবে। জি স্যার, এই এখানে তোমার ব্যাপারে আমি আয়রন আর সিলভারের গ্রাফ সিলভারটা খেয়াল করছি। দেওয়া হয়নি, লাইন দিলে তোমার আরেকটু ক্লিয়ার হয়ে যেত আর কি। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে যে তোমার এনফোর্সমেন্ট তো কি তোমার লম্বা হতে পারে, ছোট হতে পারে, শর্ট হতে পারে, লং, যে কোনো কিছুই হতে পারে আর কি। জেনারেলি যেটা দেখা গেছে যে শর্ট ফাইবার থেকে লং, আচ্ছা আমি ফাইবার শুনো, আমি এনফোর্সমেন্ট বলতে বলতে অনেক সময় ফাইবার বলে ফেলবো আর কি। তো আপনি এটা মনে করো না যে ফাইবার, আসলে এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্ট তোমার লং হতে পারে, শর্ট হতে পারে। তো জেনারেলি যদি লং এনফোর্সমেন্ট হয় সেক্ষেত্রে সে বেশি প্রপার্টি কম্পোজিটকে আসলে সার্ভ করে, জেনারেলি যেটা যেটা দেখা গেছে আর কি। এই জন্যই অনেক ক্ষেত্রেই মানে যদি কমন প্রপার্টি বলতে চায় তখন আসলে লং রেইনফোর্সমেন্ট প্রপার্টি গুলোকে দেখানো হয় আর কি। বুঝতে পারছো? তো এখানে দেখো, আমি পরে যে কয়েকটা টার্ম বলবো সেগুলো আসলে লং রেইনফোর্সমেন্ট, লং ফাইবার বা লং লং রেইনফোর্সমেন্টের জন্যই বলা হচ্ছে আর কি। প্রথম যে প্রপার্টিটা এটা হচ্ছে তোমার যে যদি লং হয় রেইনফোর্সমেন্ট, সেক্ষেত্রে কি হতে পারে বলতে পারবা? কম্পোজিটের যদি যখন লোড দেওয়া হবে, ফেইলিয়ার সাধারণত কিভাবে হতে পারে যদি রেইনফোর্সমেন্টটা লং হয়? স্যার এটা কি টেনশনে হবে না কম্প্রেশনে হবে না শিয়ারে হবে? সেটা বলো, আছে কম্প্রেশনই বলো। ঠিক আছে, যদি কম্প্রেশনে হয় তাহলে স্যার ম্যাট্রিক্সটা কিছুটা সফট, মানে এটা ডাক্টেল, কিন্তু রিইনফোর্সমেন্টটা যথেষ্ট ম্যাট্রিক্সটা কি হার্ড। হবে, ম্যাট্রিক্সটা কি, এটা এটা তো পরে বলবা। ওই ম্যাট্রিক্সটা কি কেমন সেটা বলার দরকার নাই, তুমি আমার একটা একটা লং ফাইবার কম্পোজিট, সেটাকে হুম, তুমি একবার কম্প্রেসিভ লোড দিলা, তাহলে স্যার সেক্ষেত্রে দেখা যায় কি আসলে বাকলিং হয়, মানে মেনলি বাকলিং হয়, যে ফেলিয়ার গুলো হয় বাকলিং এর মাধ্যমে। বাকলিং তো বুঝো? জি স্যার, আমাদের আমাদের 2-1 আমরা আমরা শিখেছি ক্রাশিং, বাকলিং, হ্যাঁ তাহলে আমি ইন্টারমিডিয়েট আর বলছি কলাম না, তোমরা কলাম তোমরা তো থিওরি আমার থেকে। থেকে বেশি জানো, কারণ আমি তো অনেক আগে পড়ছি। তো এখন যখন লং ফাইবার কম্পোজিট হবে সেক্ষেত্রে ফেলিয়ার, বেশিরভাগ ফেলিয়ারই বাকলিং এর মাধ্যমেই হয়। হ্যাঁ, তো কাজে বাকলিং যদি লং ফাইবার রিনফোর্সমেন্ট কম্পোজিট হয় সেক্ষেত্রে বাকলিং স্ট্রেসটা একটু জানা দরকার। দেখো বাকলিং স্ট্রেসটা এখানে দেওয়া হয়েছে, সিগমা বি হচ্ছে বাকলিং স্ট্রেস। তো এখানে সেটা অবশ্যই কি কম্প্রেসিভ লোড দিলে আসলে বাকলিং হয়। সেখানে ইকুয়েশনটা কি, পাই স্কয়ার ই বাই 16 বি বাই এল। তার মানে ই বাড়লে যার যেসব রেইনফোর্সমেন্টের স্টিফনেস বেশি সে কি বেশি বাকলিং স্ট্রেংথ দিবে। তো ডি বাই এলটা কি, এল বাই ডি হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা, ডি বাই হচ্ছে অ্যাসপেক্ট রেশিও উল্টা। মানে যেসব ফাইবারের লেন্থ বড় তাদের কি বাকলিং স্ট্রেংথ কি তাহলে কম হবে না বেশি হবে? ফাইবার লম্বা হলে বাকলিং স্ট্রেংথ কি কমবে না বাড়বে? কমে যাওয়া উচিত স্যার। কমে যাবে। তাহলে যত লং ফাইবার হবে তত কি বাকলিং, তত কি কম লোডে সে বাকল বাকল হয়ে যাবে যখন লোড দেওয়া হবে। ঠিক আছে? তাহলে অ্যাসপেক্ট রেশিওটা তোমার যদি বড় হয় তাহলে কি বাকলিং স্ট্রেংথটা কমে যাবে। একটা কার্ভ দেখানো হয়েছে এখানে, ডি বাই ওয়াই অ্যাক্সিস হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আর এক্স অ্যাক্সিস হচ্ছে ডি বাই এল। তার মানে কি এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিওর উল্টা। যে ফাইবারের তাহলে কি অ্যাসপেক্ট রেশিও কম মানে কি ডায়ামিটার বেশি হয়, যার ডায়ামিটার বেশি তার তার বাকলিং স্ট্রেংথ তো বেশি।
এখানে জাস্ট তিনটা লাইন দেখানো হয়েছে, তিন তিন ধরনের রিইনফোর্সমেন্টের জন্য আর কি। একটা হচ্ছে সিলিকন কার্বাইড, একটা হচ্ছে নিকেল, কি নিকেলন, একটা হচ্ছে সেলুলোজ। এটা এটা ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে দেখানো হচ্ছে যে ডি বাই এল যত বেশি ডায়ামিটার হবে ফাইবারের রিইনফোর্সমেন্টের, তত তার বাকলিং স্ট্রেংথ বেশি হবে। আরেকটা টার্ম বলছে ফ্লেক্সিবিলিটি। ফাইবার ফ্লেক্সিবল হলেই, যদি তুমি যখন ম্যানুফ্যাকচারিং করবা বানাবা কম্পোজিট, ফাইবার যদি ফ্লেক্সিবল বেশি হলেই ভালো, কারণ কি সে যখন তুমি ম্যানুফ্যাকচার করবে তখনই সে ভেঙে যাবে না আর কি। যার জন্য ফাইবারের ফ্লেক্সিবিলিটি একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। ফ্লেক্সিবিলিটি আবার ডিফাইন করে কিভাবে, কে বাই এম দিয়ে। কেটা হচ্ছে তার, তুমি যে যখন যখন লোড দিবা বাকলিংটা হবে, যে কার্ভেচারে বাকল হবে সেটা হচ্ছে কে। আর এমটা হচ্ছে সেই কার্ভেচার হওয়ার জন্য তার যে মোমেন্ট দরকার সেটা হচ্ছে এম। হ্যাঁ, এমটা আবার কি দেখো, পাই ই কেডি স্কয়ার বাই 64। তার মানে যত বেশি ডায়ামিটার হবে তত কি এম বাড়বে। এম বাড়লে আবার কি ফ্লেক্সিবিলিটি কমে আসবে, যেহেতু কে বাই এম। ঠিক আছে, তাহলে তারা যেই ফাইবারটার কি ডায়ামিটার বেশি তার কি ফ্লেক্সিবিলিটি কম না বেশি? স্যার ডায়ামিটার বেশি হলে ফ্লেক্সিবিলিটি কম হবে। হ্যাঁ, তাহলে তাহলে ছোট ডায়ামিটারের ফাইবার হলে তার চেয়ে বেশি ফ্লেক্সিবল হবে, বড় ডায়ামিটার হয়ে গেলে ফ্লেক্সিবিলিটি কমে আসবে। সেটা এখানে দেখানো হয়েছে, দেখো যে যত বেশি তুমি ফাইবার যত বেশি বাড়ছে, কে বাই এম রেশিওটা তত কমে আসছে। যত বেশি ডায়ামিটার বাড়ছে ফাইবারটা তত কম ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। আরেকটা টার্ম এখানে বলছে যে বেন্ডিং ফ্র্যাকচার। তো যখন তুমি কম্প্রেসিভ লোড দিবা তখন কি সারফেসে, যে কোনো এক সারফেসে কি হবে, টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। সেখান থেকে অনেক সময় দেখা যায় যে কি কম্পোজিটটা ফ্র্যাকচার হয়ে যায়। তো সেই বেন্ডিং স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস যদি বের করতে চাও, সেটার জন্য ইকুয়েশন হচ্ছে ইকেডি বাই 2। ডি হচ্ছে ডায়ামিটার, কে হচ্ছে তার, তুমি যখন বেন্ড করবা কত কার্ভেচারে বেন্ড হচ্ছে সেটা হচ্ছে কে। তাহলে এখান থেকে কি, যখন বেন্ড করা হবে বা বেন্ডিং যে স্ট্রেসটা, যে বেন্ডিং স্ট্রেস না, যে কোনো একটা সারফেসে যে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে সেটা এখান থেকে বের করে ফেলা যেতে পারছে। এরপর দেখো টেবিল দেখানো হয়েছে যে এখানে বিভিন্ন ধরনের কয়েকটা ধরনের ফাইবার আছে বা ইনফোর্সমেন্ট আছে, তাদের কোনটা প্রপার্টি কেমন, ফ্লেক্সিবিলিটি কত, ফ্র্যাকচার স্ট্রেংথ কত, কত কার্ভেচারে তাদেরকে বেন্ড করা যাবে, একটা ডাটা দেওয়া আছে। সেগুলো তোমরা জাস্ট একটু আইডিয়া করে নিবে, এগুলো তো মুখস্থ করা দরকার। যদি তোমাদের অঙ্ক যদি পরীক্ষায় আসেও তাহলে কিন্তু ডাটাগুলো দিয়ে দেওয়া হবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত বলো, জিজ্ঞেস করবে কিনা কিছু? আচ্ছা, এরপরে আরেকটা টার্ম এখানে বলা হচ্ছে, যেটা হচ্ছে ফ্র্যাকচার। তোমার তো কম্পোজিট তো ফ্র্যাকচার হবেই, ঠিক আছে। তো ফ্র্যাকচার অনেক সময় ডিপেন্ড করে যে তুমি যে ফাইবার বা রিইনফোর্সমেন্ট ইউজ করবা। এখানে তো রিইনফোর্সমেন্টের কথাই বলা হচ্ছে। রিইনফোর্সমেন্ট যদি ফ্ল থাকে তাহলে সেক্ষেত্রে যত বেশি ফ্ল থাকবে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। এক ভদ্রলোক ছিল ওয়েবল, সে কিছু ইকুয়েশন ডেভেলপ করেছে আর কি। সে যেই যে মেকানিজমের মাধ্যমে ফ্র্যাকচার হচ্ছে কম্পোজিটে, সেটাকে সে বলছে উইকেস্ট লিংক থিওরি। তো এখানে দেখো একটা লম্বা ফাইবার, তো লম্বা ফাইবার নিয়ে তো করা যাবে না। প্রথমে ধরছে যে একটা ছোট লম্বা ফাইবার, ছোট্ট একটি অংশ হচ্ছে ডেল এল আই। তার মধ্যে সে ধরেছে তার মধ্যে কি এন সংখ্যক ফাইবার আছে, এন সংখ্যক ফ্ল তৈরি হয়েছে বা ফ্ল আছে আর কি। এখন ওই সে বলছে যে তুমি যদি সিগমা স্ট্রেস অ্যাপ্লাই করো, সেখানে যদি তার যে সেই অংশটার মধ্যে যদি এন সিগমা ফ্ল থাকে, তাহলে কি করবে, সেই কম্পোজিট বা এনফোর্সমেন্টটা ফেল করবে। এটুকু কি বোঝা যাচ্ছে? মানে একটা ফাইবারে, লং ফাইবারে ছোট্ট একটা অংশ নিয়েছে, যেটা অংশটাকে সে বলছে ডেল এল আই, এবং সে ধরে নিচ্ছে যে সেইখানে এন সংখ্যক ফ্ল আছে। আর একটা জিনিস বলছে যে একটা সিস্টেমে একটা সিগমা স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে, এবং এই সিগমা স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, সেখানে যদি এন সিগমা সংখ্যক ফ্ল থাকে তাহলে সেই কম্পোজিটটা ফেল করবে। সেই ক্ষেত্রে দেখো, ফেল হওয়ার যে সম্ভাবনা, পি পি হচ্ছে প্রবাবিলিটি, ফেল হওয়ার সম্ভাবনা হচ্ছে ডেল এল আই ইন্টু হচ্ছে এন সিগমা। এখানে এন সিগমা হচ্ছে কি নাম্বার অফ, যে সংখ্যক ফ্ল থাকলে করবে, আর ডেলটা হচ্ছে যে ছোট্ট একটা অংশ নিয়েছে, তার তার লেন্থ হচ্ছে ডেল এল আই। তাহলে ডেল এল আই কে যদি এন দিয়ে এন সিগমা দিয়ে গুণ করা হয়, তাহলে সে যেটা বলতেছে যে সেটা সেটা কি বের হবে, সেই কম্পোজিটটা ফেল করবে কি করবে না তার সম্ভাবনা বের করছে। সম্ভাবনা হচ্ছে এন সিগমা বাই ডেল এল আই। আর সেটাকে যদি এক থেকে বের করা বিয়োগ দেওয়া হয়, তাহলে কি পাওয়া যাবে, যে কম্পোজিটর সার্ভাইভ করবে কিনা তার সম্ভাবনা, সেটা হচ্ছে 1 মাইনাস পিএফআই। তো পিটা আবার কি ছিল, এন 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 সিগমা ডেল এল আই। তাহলে এক থেকে বিয়োগ দিলে সেটা হচ্ছে কিসের সম্ভাবনা,
সেই কম্পোজিটে সার্ভাইভ করবে কি করবে না সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করা যাবে। এখানে যেহেতু ছোট্ট একটা লেন্থ দিয়েছে ধরেছে ডেল এল আই, সেটাকে সাম সাম করলে কি হবে টোটাল ফাইবারের জন্য যে সম্ভাবনা সার্ভাইভ করা সেটা বের করা যাচ্ছে। স্যার অ্যাকচুয়ালি কিছু এখানে সাম হবে না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট হবে। এরপরে স্যার এর পরের স্লাইডটাতে যে ইকুয়েশনটা হচ্ছে ওটা ঠিক হবে কেমন মতো যদি প্রোডাক্ট করা হয়। কেন তাহলে স্যার 1 - x এর টার্মগুলো যদি একসাথে যোগ করা হয় মানে e টু দি পাওয়ার x1 e টু দি পাওয়ার x1 প্লাস e টু দি পাওয়ার x2 এভাবে যোগ করতে তো করতে length, কিন্তু যদি e টু দি পাওয়ার x1 টাইমস e টু দি পাওয়ার x2 টাইমস e টু দি পাওয়ার x তাহলেই হয় e টু দি পাওয়ার x1 প্লাস x2 প্লাস x3 মানে e টু দি পাওয়ার হোল লেংথ। তাহলে কি স্যার এর আগের টার্মটা কি মাল্টিপল সাম হবে না স্যার মাল্টিপল আমি 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 একটু বলতে থাকি, মানে আমি তোকে বলতেছিলাম যে তোমরা তো অনেক মানে এখনই পড়তেছো, আমি কিন্তু ম্যাথটা তো অনেক আগে পড়ছি, আমি আমি চর্চাও করি না আসলে, আমি অত বেশি জানিও না। যেখানে যেটা বলছে যে তোমার যখন মানে যখন এক্সট্রা অনেক কম হবে, একের থেকে অনেক অনেক কম হবে, তখন 1 - x কে মানে এটা ধরা যায় আর কি, এটা তো ঠিক আছে নাকি? জি স্যার যখন x এর মান অনেক কম একের থেকে তখন 1 - x কে এক্সপোনেনশিয়াল -x ধরা যায় আর কি। তো আবার একটা জিনিস বলছে যে যখন ডেল এল আই অনেক ছোট, ডেল এল আই মানে কি পুরো রেইনফোর্সমেন্টের ছোট্ট একটা অংশ, তখন দেখা যায় কি আসলে কি পি এফ স্মল, তার মানে কি তখন আসলে ফেলিয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রেই বলছে সেক্ষেত্রেই তখন এটা কখনই হবে যখন এক্স এর পরিমাণটা অনেক ছোট হয়ে যাবে, তখন 1 - x = ধরা যেতে পারে আর কি। তা আমি যেটা বুঝছি যে এখানে যে পি এ পি এই ইকুয়েশনটা ধরছে, এখানেই তোমার ওই জিনিসটা এখানে বসাই দিচ্ছে আর কি। হ্যাঁ এখানে স্যার অ্যাকচুয়ালি এর আগে স্যার এর আগে তুমি স্লাইডটা তুমি যেটা বলতে চাচ্ছ কি এখানে সামেশন হবে তাই? এখানে প্রোডাক্ট হবে কারণ স্যার এখানে এখানে হচ্ছে পুরো পুরো যদি ফাইবারটা সার্ভাইভ করতে হয় তবে পুরো ফাইবারের প্রত্যেকটা ছোট অংশকে ইন্ডিভিজুয়ালি সার্ভাইভ করতে হবে এই পর্যন্ত, ঠিক আছে? তো স্যার ইন্ডিভিজুয়াল অংশের তো তাহলে প্রোডাক্ট হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল অংশ তো ইন্ডিপেন্ডেন্ট, তাদের প্রোডাক্ট হলেই তো স্যার এই ফাইনাল প্রবাবিলিটি পাওয়া যাবে। তাদের তাদের সার্ভাইভের সম্ভাবনা সেগুলোকে যোগ করতে হবে, সামেশন না, এটা স্যার প্রোডাক্ট হবে। তাহলে স্যার প্রোডাক্ট হলেই তারপরে e টু দি পাওয়ার x1 এর ওইখানে গিয়ে আবার সেক্ষেত্রে এখানে তাহলে চিহ্নটা এখানে কি হওয়া দরকার সামেশন? তাহলে এটা হচ্ছে এখানে যে ক্যাপিটাল সিগমার পরিবর্তে এখানে হবে ক্যাপিটাল পাই। ক্যাপিটাল পাই হচ্ছে হচ্ছে মাল্টিপল প্রোডাক্টের সিম্বল। ক্যাপিটাল সিগমা সিগমার জায়গায় এন এন আই তাই বলছো? না স্যার, এই ক্যাপিটাল সিগমাটা হচ্ছে সামেশনের সিম্বল, তাই না স্যার? হ্যাঁ এটা একদম সামনে না স্যার, এর আগে এই যে সামেশনের যে সিম্বল, এই সামেশনের সিম্বল জায়গায় হবে কন্টিনিউ প্রোডাক্টের সিম্বল, মানে ক্যাপিটাল পাই। ক্যাপিটাল পাই হচ্ছে কন্টিনিউ প্রোডাক্টের সিম্বল। আমি হিসাব করে দেখেছি যে কন্টিনিউ প্রোডাক্ট ধরলেই স্যার এই অঙ্কটা মিলে, নইলে স্যার এই হিসাব মিলে না। আচ্ছা এখন তাহলে যিনি আসলে আমি স্লাইডগুলো আমি বানাইনি, ওই যে আমি যেটা বই দিচ্ছি না কি কিসের বই জানি, ক্লাইনের বই, এটা তো ক্লাইনের ইসলাম মানে ক্লাইনের ইয়ে অনুযায়ী সে করছে আর কি, মানে ক্লাইনের বইটা ফলো করে স্লাইড গুলো বানাইছে। এখন তাহলে সে ভুল হতে পারে। তো আমি আজকে তোমার কথা ঠিক হতে পারে, আমি কিন্তু বলতে পারছি না ঠিক কিনা, হয়তো ঠিক, কিন্তু আমি যে জানি না আর কি, আসলে আমিও চিন্তা করি নাই। আমি স্যার ক্যালকুলেট করে দেখেছি, আর স্যার এই লজিকটাও তো স্যার স্যার বোঝাই যাচ্ছে যে এখন একটা ফাইবারকে সার্ভাইভ করতে তাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টের সার্ভাইভ করতে হবে এবং ইন্ডিভিজুয়াল টাইমগুলো প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে সেটা তো বোঝা যাচ্ছে, সে সার্ভাইভ করে কম্পোজিট এক সময় সার্ভাইভ করবে না, সেটা তো ঠিক আছে। তো সেই জন্যই তুমি বলছো প্রোডাক্ট হবে। জি স্যার, এজন্যই স্যার বলছি প্রোডাক্ট হবে। এবং তারপর এই e টু দি পাওয়ার -x এর যে টার্মগুলো আছে এগুলোকে যদি আমি মাল্টিপ্লাই প্রোডাক্ট করতেই থাকি তাহলেই তো স্যার এই যে আমরা বলছি টোটালটা পাবা আর কি। জি স্যার। তাহলে সামেশন করলে মনে করো তুমি একটা এলআই এর একটা ছোট এলআই, তারপর আরেকটা এলআই, তারপর আরেকটা এলআই, এবার সবগুলো তো 1 - n। হ্যাঁ না তাহলে যোগ করলে সামেশন না নাকি? হ্যাঁ সবকটা যোগ করলে সামেশন, কিন্তু স্যার সবকটা যোগ করলে স্যার e টু দি পাওয়ার -x এর ফরম্যাটে আসবে না। যদি সবকটা একসাথে প্রোডাক্ট করা হয় তাহলেই স্যার e টু দি পাওয়ার -x এর ফরম্যাটে চলে আসবে। এই সূত্রটা এখানে এক্সপোনেনশিয়াল ধরলে সেটা তোমাকে প্রোডাক্ট বলতে হবে, এটা বলতে হচ্ছে তুমি? হ্যাঁ আমি বলছি যে এই পিএস এর যে ফাইনাল সূত্রটা এটাকে খাটতে হলে অবশ্যই ওই আগের সূত্রটাকে সামের পরিবর্তে প্রোডাক্ট আকারে রাখতে হবে। তাহলেই তো স্যার তাহলে স্যার হবে, আমরা দেখেছি না যে 1 - n সিগমা ডেল এল, সেটাকে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার -n সিগমা ডেল এল আই, তাই না? তাহলে এখন যদি প্রত্যেকটা প্রোডাক্ট করে থাকে তবে e টু দি পাওয়ার -l সিগমা সরি সরি এন সিগমা ডেল আই, তাহলে এই যখন প্রোডাক্ট করে থাকবো তখন এন সিগমার বলে এল আই ওয়ান প্লাস এল মানে এল ওয়ান প্লাস এল টু এল থ্রি
তারপর মানে এই প্রোডাক্ট গুলো স্যার সাম আকারে চলে, ফলে L1 প্লাস L2 প্লাস L3 এই প্রত্যেকটা যোগ করলে স্যার L আসবে। আর আমি যে কমন নিয়েছিলাম N5 সেটা থেকে যাবে, আর যে মাইনাসটা সেই মাইনাস থেকে যাবে, তাহলে স্যার পিএস এর ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সে আবার যে ইউলার যে সে আবার এরপর একটা ইকুয়েশন যে ডেভেলপ করছে, সেটা সে বলছে যে n sigma L naught equal to sigma by sigma naught by m to the power m। এটা হচ্ছে ওয়েবল মডুলাস। সিগমা 10 টা হচ্ছে যদি একটা ফাইবার ফাইবার লেন্থ যদি এল নট, এটা হচ্ছে এল নিচে এল নট হইতো আসলে। যদি একটা ফাইবার লেন্থ এল নট হয়, সেটার প্রবাবল ফ্র্যাকচার স্ট্রেংথ হচ্ছে সিগমা নট। যদি সেরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লেখা যায় যে এন সিগমা এল নট ইকুয়াল টু সিগমা বাই সিগমা নট এম। এখান থেকে সে কি করলো যে এল এল এন সিগমার মানটা নিয়ে নিল, নিয়ে সে এবার ইকুয়েশনে পুট করলো তাহলে তুমি যে পিএসআই ইকুয়েশনটা সেটা এরকম পাওয়া যায় আর কি। এটা আমি অবশ্য বের করে দেখি নাই, এখানে সে জাস্ট বলছে দেখে আমি ধরে নিচ্ছি যে এখানে এন সিগমার ভ্যালুটা বের করে সে যদি ইকুয়েশনে বসিয়ে দেয় তাহলে এই ধরনের দুটো ইকুয়েশন পাওয়া যায় আর কি। জি স্যার, ডেরিভেশনটা আমি ক্যালকুলেট করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আমি অবশ্য করি নাই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে এখানে এন সিগমা ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছে, দিয়ে তার সেই ইকুয়েশনটা যে পিএস এবং পিএফ এর ইকুয়েশন দুটো এরকম পাওয়া গেছে। এখান থেকে ডেরিভেশন তোমাদের মনে হয় দিবে না, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কিন্তু ইকুয়েশন গুলো জাস্ট একটু জেনে রাখবো আর কি। এখান থেকে ডেরিভেশন আমার মনে হয় দেওয়ার কথা না পরীক্ষায়, আমি হলে তো দিবই না, এখন এক্সটার্নাল দিবে কিনা দিবে না হয়তো, যেহেতু ডেরিভেশন এখানে দেখানো হয়। জাস্ট এখানে ভ্যালু গুলা বসিয়ে নিয়ে তোমার এন সিগমা ভ্যালুটা বসিয়ে দিলেই তোমার এই ইকুয়েশন গুলো এরকম চলে আসে। এখান থেকে কিছু কি আর কেউ জিজ্ঞেস করবে কিছু? তাহলে আজকে আমি দেখালাম হচ্ছে এল কত লেকচার 23। এর পরের দিন আমি এর পরের লেকচারটা দেখাবো। এরপরটা হচ্ছে দুইটা, মানে এরপরে লেকচারটা দুইটা ক্লাস মিলে হবে, 23 আর 24, সরি 24 আর 25 আমি কালকে দেখাবো এবং এর পরের দিন দেখাবো আর কি। রেকর্ডটা বন্ধ করে দাও স্বাগত। সোয়ার্দি স্যারের টেস্ট আছে কালকে নাকি? জি স্যার, কালকে আছে। এটা কি 1 নম্বর টেস্ট না 2 নম্বর? স্যার আগে একটা ভাইভা হয়েছিল, তো বলা যায় 2 নম্বর। আচ্ছা, তোমাদের তো আজকে তোমাদের কি জানি অ্যাসাইনমেন্ট তো আজকে জমা দিতে হবে। জি স্যার। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশন কবে হচ্ছে? তাহলে তোমরা ঠিক করো, আমি তোমরা বলবো আর কি। তোমরা সবাই একটু চিন্তা করো না, খুব বেশিক্ষণ কিন্তু না, ধরো তোমাদের 5 মিনিট করে, তো 10টা গ্রুপ আছে, 1 ঘন্টা শেষ হয়ে যাবে। ক্লাসের মধ্যে নেওয়া যাচ্ছে না, ক্লাসের শেষ পর্যন্ত যে কি হবে বুঝতে পারছি না, অন্য একটা সময় দিলে ভালো হয় আর কি। তোমরা একটু যে স্বাগত কথা বলে নিও যে তোমরা কবে দিবা, তোমাদের সুবিধা মতো, আমার কোনো সমস্যা নেই। জি স্যার, আমি সবার সাথে কথা বলে জানা দিচ্ছি। আজকে একটু আপলোড করে দিও 12টার মধ্যে, তোমরা যে কোনো একজন, 5 জনের মধ্যে একজন আপলোড করবা, সবাই করতে যেও না, যে কোনো একজন আপলোড করলেই হবে। টিমসে দুপুর 12টা না রাত 12টা? রাত 12টা কোথায় দেওয়া আছে দেখিনি, আমার রাত 12টা দিয়েছি কোথায়, পিএম দেওয়ার কথা। পিএম হচ্ছে স্যার দুপুর বেলা, এম হচ্ছে স্যার মাঝরাত। ও, তো আমি কটায় দিয়েছি? তোমাদের কি রেডি আছে? তোমরা রেডি করেছো নাকি না? আবার আবার মানে রাত্রে বেলা দেখে রাত্রে বেলা কি করবো আমি জানি না, মানে তোমরা শেষ হয়ে গেছে, তোমাদের সব রেডি হয়ে গেছে? আমাদের গ্রুপে শেষ আমাদের হয়ে গ্রুপ হয়ে গেছে, গেছে। ওনার গ্রুপ কি তোমরা কি শেষ করেছো? সব গ্রুপ গুলা সবাই শেষ হচ্ছে সবার? জি স্যার, আশা করি শেষ হয়ে গেছে সবার মোটামুটি। ঠিক আছে, তাহলে আপলোড করে দিও, সময় মতো আপলোড করে দিও সবাই। প্রেজেন্টেশনটা যে স্বাগত কথা বলবে তোমাদের সাথে, তোমরা কবে দিবা, মানে খুবই ছোট্ট কিন্তু, জাস্ট 5 মিনিট করে, মানে 5 জনের গ্রুপে 5 মিনিট করে আর কি, একজন 1 মিনিট করে। জি স্যার। আমি রোল কল করছি, রোল 1। ইয়েস স্যার। 2, প্রেজেন্ট স্যার। 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, প্রেজেন্ট স্যার। 8, Present, sir. 9, ইয়েস স্যার। 10, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার। 12, ইয়েস স্যার। 13, Present, sir. 15, ইয়েস স্যার। 16, Yes, sir. 17, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 19, ইয়েস স্যার। 20, ইয়েস স্যার। 21, ইয়েস স্যার। 22, ইয়েস স্যার। 23, Yes, sir. 24, roll 24, 25, ইয়েস স্যার। 27, Yes, sir. 28,
29, Yes, sir. 30, 30, 31, Yes, sir. 33, Yes, sir. 34, 33. Yes, 34, sir. 34. 35, কেবল 35 কি আছো? 36, Yes, sir. 37, 33, 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, 44 কি আছো? 45, 45, 46, Yes, sir. Sir, 46. 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 13 বাজে 20, 13 বাজে 29, 12 বাজে 19, Yes, sir. অ্যাবসেন্ট দেখো আরেকবার দেখো আছো কিনা তোমরা? Sir, roll 24 present, sir. ঠিক আছে 24, 35 কি আছো? 36, 36 37, 44, 45, 13 বাজে 20, 13 বাজে 29। ঠিক আছে তাহলে তোমাদের সাথে কালকে আবার দেখা হবে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ। Sir, 34. 34 34 দিয়েছি, থ্যাংক ইউ সবাইকে।